পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা বর্তমানে খুবই সঙ্গীন। তার প্রধান কারণ অষ্টাদশতম লোকসভা নির্বাচনে তাদের ভরাডুবি। এর আগের নির্বাচন অর্থাৎ 2019-এ যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিজেপি আসন পেয়েছিল 42টার মধ্যে 18টা, সেই জায়গা থেকে 2024-এ সেই 18টা সিট কমে এসে দাঁড়িয়েছে 12টায়। অপরদিকে তৃণমূল কংগ্রেস সেবারে যতটা খারাপ রেজাল্ট করেছিল, 22টা আসন পেয়েছিল, এবারের নির্বাচনে তারা 22 থেকে বাড়িয়ে 29-এ গিয়ে পৌঁছেছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র ভারতবর্ষ জুড়েই বিজেপির অবস্থা খুবই খারাপ। যে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির পক্ষে পাওয়া দরকার ছিল, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর যে সংখ্যাগরিষ্ঠতা দরকার ছিল, সেটা হয়নি। এনডিএ জোটের সাহায্য নিয়ে শেষ পর্যন্ত সরকার গঠন করতে হয়েছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনে কিন্তু ভরাডুবি নিশ্চিত। আজকের এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের প্রধান কারণ কী। যে কারণগুলো আমরা আজকের এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব সেগুলো দেখুন একে একে আমরা উল্লেখ করেছি। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা বলবো, পক্ষপাতিত্ব কিন্তু এখানে কোনোভাবেই থাকছে না। কোনো দলের হয়ে কথা বলা, কোনো দলের বিরুদ্ধে কথা বলা আমাদের কিন্তু উদ্দেশ্য নয়। সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে আলোচনা করার আমরা চেষ্টা করব। তথাপি যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কোনো দলের বিরুদ্ধে কিছু কথা অজান্তেই বেরিয়ে যায়, আপনারা কিন্তু সেটা মার্জনা করে নেবেন। আপনারা নিজেরাও অভিজ্ঞ একজন সচেতন নাগরিক হিসেবে নিজ দায়িত্বে নিজেদের মতন করে বিষয়টা অ্যানালিসিস করবেন। আসুন আজকের এপিসোডে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের প্রধান কারণটা কী সেটা একটু আমরা সংক্ষেপে অ্যানালিসিস করার চেষ্টা করি। প্রথমেই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতিবিদ্বেষ কিংবা ধর্মবিদ্বেষ বা ধর্মীয় মেরুকরণ হচ্ছে এই বিজেপির পরাজয়ের প্রধান কারণ। সেটা ওয়েস্ট বেঙ্গলই কেন, সমগ্র ভারতবর্ষেই। ওয়েস্ট বেঙ্গলের কথায় যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপির সভাপতি, তারা সকলেই কিন্তু বারংবার ধর্মীয় ঐক্য, ধর্মীয় মতাদর্শকে সামনে রেখে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক অহিংসার মতবাদ তারা কিন্তু ছড়িয়ে দিয়েছেন। বারংবার তাদের মধ্যে কিন্তু ভ্রাতৃত্ববোধ এবং একসঙ্গে কাজ করার মানসিকতা তাদের কথার মধ্য দিয়ে প্রকাশিত হলেও ধর্মীয় সম্প্রীতি, একতা এবং ভ্রাতৃত্বের দিকটা তারা বিভিন্নভাবে প্রাধান্য দিলেও মধ্যবর্তী স্তর আর নিচু স্তরে যে সকল কর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু জাতিবিদ্বেষ চরম আকার ধারণ করেছে, যেটা কিন্তু সাধারণ মানুষকে নানাভাবে বিপর্যস্ত করে তুলেছে, তাদের মনকে নানাভাবে নাড়া দিয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে যন্ত্রণা দিয়েছে এই ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য। আমরা বিভিন্ন নেতা নেত্রী, সেটা শীর্ষ নেতৃত্বদের মধ্যে না পেলেও মাঝারি স্তরের, নিম্ন স্তরে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে সেটা লক্ষ্য করেছি, যেটা বিরোধী দল নানাভাবে কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়েছে। বিরোধী দল সেই জায়গা থেকে কিন্তু অনেকটা উঠে এসেছে এবং এই ধর্মীয় মেরুকরণ কিন্তু কোনো রাজনীতির ক্ষেত্রেই যে একেবারে ভালো কাজ নয়, সেটা কিন্তু জনগণের কাছে বিশেষভাবে প্রকাশিত হয়েছে, প্রধান হয়ে দাঁড়িয়েছে, যে কারণে কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতবর্ষেই বিজেপির একটা বিশেষ পরাজয় ঘটতে চলেছে। নাগরিকতা সংশোধনী বা সিএএর একটা প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মেনলি বিশেষভাবে প্রভাব পড়েছে। আমরা যদি সিএএর দিকটা একটু লক্ষ্য করি তাহলে আমরা একটা সময় দেখেছিলাম যখন সিএএর কারণে কিন্তু ট্রেনকে আটকে দেওয়া হয়েছে, বিভিন্ন ট্রেনের উপর আক্রমণ হয়েছে। এক কথায় কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সেটা এসসি এসটি হতে পারে, সেটা সংখ্যালঘু হতে পারে, সেটা মুসলিম বা মোহামেডান সম্প্রদায় হতে পারে, প্রতিটা সম্প্রদায়ের মানুষ সেটা কিন্তু এই নাগরিকতা সংশোধনীকে কিন্তু ভালোভাবে নিতে পারেনি। তাদের কাছে এই সিএএ কিন্তু একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে তারা কিন্তু বিভিন্ন সময় এর বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছে। আর সেই প্রতিবাদ করতে গিয়ে তাদের অঙ্গহানি থেকে শুরু করে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এবং এই নাগরিকতার প্রধান উদ্দেশ্য কি সেটা বিজেপি বা কেন্দ্রীয় সরকার মানুষের কাছে কিন্তু ভালো করে প্রকাশ করতে পারেনি, তুলে ধরতে পারেনি যে নাগরিকতার প্রধান উদ্দেশ্যটা কী উদ্দেশ্যে তারা নাগরিকতা বা সিএএকে ভারতবর্ষের মানুষের ওপর নিয়ে আসছেন। আর সেটাই কিন্তু বিরোধীদের কাছে যতটা
হেল্পফুল হয়েছে, পাশাপাশি কিন্তু জনগণের কাছেও এটা অনেকটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মানুষ, সেই সঙ্গে ভারতবর্ষের মানুষও কিন্তু বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আভ্যন্তরীণ সাংগঠনিক ব্যর্থতাও কিন্তু এক্ষেত্রে কাজ করেছে। সেটা আমরা শীর্ষ নেতৃত্ব থেকে নিচু স্তরের নেতৃত্বদের মধ্যেও আমরা লক্ষ্য করেছি। শীর্ষ নেতৃত্বদের মধ্যে অতটা কিন্তু ধরা পড়ে না, ধরা যায়ও না। সাধারণ মানুষ হয়ে কিন্তু শীর্ষ নেতৃত্বদের মধ্যে যে আভ্যন্তরীণ কলহ, আভ্যন্তরীণ সাংগঠনিক যে ব্যর্থতা, সেটা কিন্তু প্রকাশ করতে দেওয়া হয় না এবং সেটা কিন্তু প্রকাশিত হতে পারেও না। আমরা যোগী এবং প্রধানমন্ত্রীর মধ্যে অনেকটা মিল লক্ষ্য করেছি। একসঙ্গে ভোটের প্রচার করতে দেখেছি, একসঙ্গে সভা সমিতি করতে দেখেছি, একসঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে ভোটের প্রচার করার পাশাপাশি কিন্তু অনেকটা মিলমিশ দেখলেও তাদের ভেতরে যে কিছুটা সাংগঠনিক দুর্বলতা ছিল, কেননা যোগী যেখানে উত্তরপ্রদেশে কাদেরকে এখানে মনোনীত করা হবে আগামী লোকসভা নির্বাচনের জন্য তার একটা লিস্ট করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠালেও নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এমনকি জেপি নাড্ডাও কিন্তু তাদের মধ্যে থেকে বেশ কিছু মানে বেশিরভাগ ক্যান্ডিডেটকেই কিন্তু বাতিল করেছেন, যার ফলে যোগী আদিত্যনাথের কিন্তু সেই জায়গায় মন ভেঙে গিয়ে তিনি এই রাজনীতি থেকে অনেকটা সরে এসেছিলেন লোকসভা নির্বাচনের আগেই। কিন্তু সেটা কিন্তু আমরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারিনি, হয়তো বুঝতে পারা সম্ভবও নয়, কিন্তু এমনই একটা ঘটেছিল। এটা গেল কেন্দ্রীয় নেতৃত্ব বা উচ্চ স্তরের নেতৃত্বে বা শীর্ষ নেতৃত্বের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা আভ্যন্তরীণ সাংগঠনিক ব্যর্থতা। আবার ঠিক একইভাবে নিচু স্তরের যে সাংগঠনিক যে যোগাযোগ বা সাংগঠনিক ক্ষমতা থাকা দরকার, একতা থাকা দরকার, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কিন্তু 2019-এর পর থেকেই বলা চলে একেবারেই লক্ষ্য করতে পারিনি। সেটা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনেও দেখেছি, সাংগঠনিক ব্যর্থতা অনেক রয়েছে এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেটা চরম আকার ধারণ করেছিল। আর এই সাংগঠনিক ব্যর্থতা থাকলে কিন্তু ভোটে জেতা কোনোভাবেই সম্ভব নয়, কেন ভোটে জিততে গেলে যেটা দরকার বা যে সকল বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার, যে সকল বিষয়গুলো স্ট্রং হওয়া দরকার, তার মধ্যে প্রথমেই বলা চলে এই সাংগঠনিক ক্ষমতা। আর সেই জায়গাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি মুখ থাবড়ি খেয়ে পড়েছে। নেক্সট, বিভিন্ন নিয়োগ দুর্নীতি, সেটা কেন্দ্রেই হোক কিংবা রাজ্যে। আমরা আজকে রাজ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়োগ দুর্নীতি রয়েছে, সেটা ফুড এসআই কিংবা সেটা বন দপ্তর কিংবা সেটা স্কুল, কলেজ, ডব্লিউবিসিএস, সমস্ত ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরিথিং, প্রতিটা ক্ষেত্রেই যেভাবে নিয়োগ দুর্নীতি ধরা পড়ে গেছে, প্রকাশ্যে এসেছে, কিন্তু সেগুলোকে একটাও কিন্তু বিজেপি হাতিয়ার করতে পারেনি। সেগুলোকে ইস্যু করতে চাইলেও সেখানে কিন্তু ততটা প্রয়োগ করতে পারেনি তারা এই নিয়োগ দুর্নীতিগুলোকে। তাদের এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যদি তারা রাস্তায় নেমে একতা হয়ে যদি ভালোভাবে কাজ করতেন, এই বিরোধিতা করতেন এই নিয়োগ দুর্নীতির ব্যাপারে, যে কোনো দুর্নীতির ব্যাপারে, তারা কিন্তু সেটা করেনি। বিভিন্ন সভা সমিতিতে বক্তব্যের মধ্য দিয়ে তারা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছেন, যেটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছতে হয়তো পারেনি। সে কারণেই হয়তো ভারতীয় জনতা পার্টি এবারে পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করতে পারল না। যে সকল নিয়োগ দুর্নীতিগুলি ধরা পড়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যদি রাস্তায় নেমে একেবারে সোচ্চার হতো, একেবারে সরকারের গদি টলিয়ে দিতে পারত, তাহলে হয়তো ভোট পেয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা ছিল। কিন্তু সেটা বিজেপির তরফ থেকে কিন্তু অনেকটাই দুর্বলতা দেখা দিয়েছে, যে কারণে কিন্তু মানুষ বিজেপির ওপর হয়তো ভরসা রাখতে পারেনি। বিভিন্ন জনহিতকর প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়েছে বর্তমানে তৃণমূল কংগ্রেস। সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সেটা হতে পারে স্বাস্থ্যসাথী প্রকল্প, সেটা হতে পারে কৃষক বন্ধু প্রকল্প, সেটা হতে পারে রূপশ্রী প্রকল্প, সেটা হতে পারে কন্যাশ্রী প্রকল্প, সেটা হতে পারে সবুজ সাথী প্রকল্প। আর এই যে সকল প্রকল্পগুলো রাজ্য সরকার নিয়ে আসছে সেগুলো কিন্তু একেবারে আম জনতার জন্য, এবং উঁচু স্তর থেকে সেই প্রকল্প ঘোষণার সাথে সাথে কিন্তু একেবারে নিচু স্তরের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মাঝখান থেকে কোনো নেতানেত্রী সেগুলো কিন্তু কোনোভাবেই সেটা দুর্নীতিগ্রস্তভাবে টেনে নিতে পারছে না। যেভাবে ফ্লাড কিংবা বন্যার সময় যে তহবিল দেওয়া হয় বা ত্রাণ দেওয়া হয়, সেগুলো কি হয়, মাঝের কোনো নেতানেত্রী কেটে নিতে পারেন, মেরে নিতে পারেন। কিন্তু এই যে প্রকল্পগুলো, বিভিন্ন জনহিতকর প্রকল্প রাজ্য সরকার বর্তমানে এবং অতীত থেকে নিয়ে আসছে একের পর এক ক্ষমতায় আসার পর থেকেই, সেরকম জনহিতকর প্রকল্প কিন্তু মানুষকে বিশেষভাবে প্রভাবিত করেছে। প্রত্যেকটাতেই কিন্তু মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছে। সেই সঙ্গে 100 দিনের কাজের যে ব্যাপারগুলো রয়েছে, যেখানে
100 দিনের কাজে টাকা মানুষ পায়নি, সেই সব ব্যাপারগুলোও কিন্তু বিরোধী দল এ ব্যাপারে অনেকটা সোচ্চার হয়েছে। ঠিক পাশাপাশি আবারও বলা চলে সন্দেশখালিতে ঘটে যাওয়া একটা বিপর্যয় বলা চলে, সন্দেশখালির মতো একটা হেভিওয়েট এলাকাতেও কিন্তু বিজেপি তেমন করে কিন্তু তাদের হাতিয়ার করে সেটাকে আন্দোলনটাকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে দিতে তারা সক্ষম হতে পারেনি। কেবল সেটা সন্দেশখালির মধ্যেই আটক থেকে গেছে। পশ্চিমবঙ্গে ছড়িয়েছে কিভাবে, সাধারণ মানুষ টিভিতে থেকে যেটুকু জানতে পেরেছে, কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া সেটা কিন্তু বিজেপির পক্ষে হয়তো ততটা সক্ষম হতে পারেনি, বা হয়তো সেটা হওয়া সম্ভব হয়ে ওঠেনি, যার জন্য কিন্তু সাধারণ মানুষ এই জায়গা থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। পাশাপাশি আরও বিভিন্ন কারণ রয়েছে যেগুলো বিজেপির পক্ষে যদি সেগুলো গুরুত্ব দেওয়া হতো তাহলে হয়তো রেজাল্ট জয়লাভ না করতে পারলেও রেজাল্ট কিন্তু খুব ভালো হতো। এই সকল বিভিন্ন কারণ রয়েছে যার জন্য শেষ পর্যন্ত কিন্তু রাজ্যে মোট লোকসভা আসন যেখানে রয়েছে 42টা, সেই 42টা আসনের মধ্যে কিন্তু বিজেপি পেয়ে যাচ্ছে 12টা সিট। এর আগে 2019-এ ছিল 18টা সিট, সেটা কমে বর্তমানে দাঁড়িয়েছে 12টা সিটে। গতবারে 2019-এ যেটা ছিল 22টা সিট তৃণমূলের ক্ষেত্রে, সেটা বেড়ে এবারে হয়েছে 29টা সিট। এবারে সিপিএম তো খাতাই খুলতে পারেনি, অপরদিকে কংগ্রেস খাতা খুলেছে, একটা আসনে তারা জয়লাভ করতে পেরেছে। এই হলো বিজেপির ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে 2024-এ পরাজয়ের প্রধান কারণ। এবং সেই শুধু 24 নয়, এরপরে যে উপনির্বাচন হলো, 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো, সেখানে বিজেপির একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অর্থাৎ 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে 4-এ 4 পেয়েছে তৃণমূল, 4টে আসনই তৃণমূলের আন্ডারে চলে গিয়েছে। আমরা সকলেই ভেবেছিলাম, বা রাজ্য বিজেপিও হয়তো ভেবেছিল, মানিকতলা বাদে বাকি 3টে আসনে বিজেপি জয়লাভ করবে, কেননা ইতিমধ্যে তারা কিন্তু এখানে 2021-এ জয়লাভ করেছে এবং 2024-এও তাদের কিন্তু ভালো রেজাল্ট এখানে ছিল। কিন্তু তথাপি বিধানসভা উপনির্বাচনে এই 3টে তো দূরের কথা, একটাও লাভ করতে পারেনি, 4টেতেই কিন্তু বিজেপি পরাজিত হয়েছে। এই হলো বিজেপির পরাজয়ের প্রধান কারণ পশ্চিমবঙ্গে। পাশাপাশি সমগ্র ভারতবর্ষেও কিন্তু বিজেপির রেজাল্ট খুবই খারাপ হয়েছে। খোদ অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা করেও কিন্তু সেখানে বিজেপি পরাজিত হয়েছে। আবার একইভাবে প্রধানমন্ত্রী যেখানে নিজে প্রার্থী হয়েছিলেন, অর্থাৎ সেই বারাণসীতে, সেখানেও কিন্তু খুব কম ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। অর্থাৎ খুব হেভিওয়েট পার্সন হয়েও, প্রধানমন্ত্রীর মতো জনপ্রিয়তা, এত প্রভাবশালী, এত বুদ্ধিমান মানুষ, এত ভালো রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও কিন্তু তার রেজাল্ট খারাপ হয়েছে। অর্থাৎ ওভারঅল বলতে গেলে বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতবর্ষেই রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তো কেন ভালো হয়নি সেগুলো একটু আমরা আজকে ডিটেলস অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করলাম, একটু আলোচনা করার চেষ্টা করলাম। এ ব্যাপারে আপনাদেরও কি মতামত, এ ব্যাপারে আপনারা কি বলতে চাইছেন, কি পরামর্শ দিতে চাইছেন, সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আগামী দিনে বিজেপি কতটা এগোতে পারে, তৃণমূল কতটা এগোতে পারে, কিংবা কার জয় নিশ্চিত, কার পরাজয় হওয়ার সম্ভাবনা বেশি, সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন আজকের এপিসোড আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।